নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে পৃথিবীর মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়। তো মনে রাখবেন এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট রয়েছে। পৃথিবীর মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি রয়েছে পৃথিবীর মেরুতে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয় যে পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন। এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু বিগত বছরে টেট এক্সামে আসতে দেখতে পেয়েছি। অনেকটাই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, তবুও আমি এখানে দিলাম, যদি বাই চান্স যদি এটা চলে আসে তাহলে আপনারা উত্তরটা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন। তো মনে রাখবেন, পৃথিবীর পরিধি প্রথম যিনি নির্ণয় করেন ওনার নাম হচ্ছে এরাটোস্থেনিস। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে পৃথিবীর ওজন সর্বপ্রথম কে পরিমাপ করেন। তো পৃথিবীর ওজন সর্বপ্রথম যিনি পরিমাপ করার প্রচেষ্টা করেছিলেন ওনার নাম হচ্ছে কেভেন্ডিশ, ঠিক আছে, কেভেন্ডিশ। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমারেখা কোন রেখাকে বলা হয়। তো সূর্যের উত্তরায়ণের শেষ সীমারেখা যাকে বলা হয় সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো কর্কট ক্রান্তি রেখা হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আরোরা বোরিয়ালিস দেখা যায় কোথায়। তো আরোরা বোরিয়ালিস যেখানে দেখা যায় সেটা হচ্ছে পৃথিবীর সুমেরুতে কিন্তু আরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবী থেকে সূর্যকে আমরা প্রতিদিন পূর্ব আকাশে উদয় হতে ও পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি কোন গতির জন্য। তো সেটা কিন্তু আমরা পৃথিবীর আবর্তন গতির জন্যই আমরা কিন্তু সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশে উদিত হতে এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখতে পাই, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ফুকুর পেন্ডুলামের পরীক্ষা কি প্রমাণ করে। তো মনে রাখবেন, ফুকুর পেন্ডুলামের পরীক্ষা যে প্রমাণ দেয় সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে সেটার কিন্তু পরীক্ষা করে থাকে ফুকুর পেন্ডুলামের পরীক্ষা। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কী বলা হয়। তো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে অক্ষাংশ সেটাকে আমরা নিম্ন অক্ষাংশ বলে থাকি। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিগত বছরে অনেকবার এসেছিল, তো সেক্ষেত্রে অনেকটা গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে 360 ডিগ্রি আবর্তিত হতে পৃথিবীর কত সময় লাগে। তো মনে রাখবেন, 360 ডিগ্রি আবর্তিত হতে মিনিটে যদি হিসাব করি তাহলে 1440 মিনিট সময় লাগবে। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় প্রমাণ সময় অপেক্ষা আগরতলা স্থানীয় সময় কত মিনিট এগিয়ে। এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, তো সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন। তো ভারতীয় প্রমাণ সময় অপেক্ষা আগরতলা স্থানীয় সময় সেটা 35 মিনিট এগিয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গ্রাবরেখা ও ড্রামলিন হিমবাহের কোন কার্যের ফলে গঠিত হয়। গ্রাবরেখা ও ড্রামলিন সেটা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে গৌর ভূমিরূপটি কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়। তো গৌর যে ভূমিরূপ সেটা কিন্তু বায়ুর ভূমির সঙ্গে গৌর ইনসেলবার যেগুলি বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রটি প্রথম কে তৈরি করেছিলেন। তো সিসমোগ্রাফ যন্ত্রটি প্রথম যিনি তৈরি করেছিলেন ওনার নাম হচ্ছে মিলনে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপকামিং টিটেট পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনটা আপনারা মাথায় রাখবেন, যাতে করে আসলে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করতে পারবেন। তো ভূমিকম্পের সমান তীব্রতাযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় সেটার নাম হচ্ছে আইসোসিসমেল লাইন, ঠিক আছে, আইসোসিসমেল লাইন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একটি মৃত আগ্নেয়গিরির নাম লিখো। তো একটি মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে পোপো হচ্ছে একটা মৃত আগ্নেয়গিরির নাম। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিগত বছরে আমরা দেখি। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লিখো। তো ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে বেরেন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনটাও আপনারা মনে রাখবেন, কারণ এই কোয়েশ্চেনটা আসার অনেকটি পসিবিলিটি রয়েছে। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে বেরেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে লুয়েস শব্দটি কে প্রথম ব্যবহার করেন। তো মনে রাখবেন, লুয়েস যে শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন ওনার নাম হচ্ছে বন রিক্টোফেন। এখানে একটু কারেকশন করে নেবেন, এটা রিক্টোফেন হবে, ঠিক আছে, বন রিক্টোফেন হবে।
তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে, সেটির নাম কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টিটেড পেপার 2 এর জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা মাথায় রাখবেন। বায়ুমণ্ডলের রক্ষা কবচ যে স্তরকে বলা হয় সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারকে কিন্তু বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চিনুক বায়ু প্রবাহিত হয় যে পার্বত্য অঞ্চলে। তো চিনুক যে বায়ু, সেটা কিন্তু সাধারণত যে অঞ্চলে প্রবাহিত, পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, সেটা হচ্ছে কোন পার্বত্য অঞ্চল? সেটা হচ্ছে রকি পার্বত্য অঞ্চল। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং বিগত বছরে আমরা বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে দেখতে পাই। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করছি আপনারা এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মেরু অঞ্চলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কীরূপ থাকে? তো মনে রাখবেন, মেরু অঞ্চলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় সর্বদা কী হয়? বেশি হয়। সেখানে মেরু অঞ্চলে বায়ুর চাপ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় সর্বদা বেশি থাকে। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা ফেস করতে পারেন, আমি বারবার বলে দিচ্ছি। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নিচের কোনটি অধঃক্ষেপণ নয়? তো নিচের কোনটি অধঃক্ষেপণ নয়? সেটা হচ্ছে স্লিট, গুড়ি গুড়ি বৃষ্টি, তুষারপাত, শিশির। এই যে কয়েকটা অপশন দিয়েছি, এখান থেকে আমাদের সঠিকটা বের করতে হবে। বলছে যে কোনটা অধঃক্ষেপণ নয়, কোনটাকে আমরা অধঃক্ষেপণ বলবো না। তো এখানে সঠিক আনসারটা হবে শিশির। শিশিরকে আমরা অধঃক্ষেপণ বলি না। এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হেমাটাইট লৌহ আকরিকে লোহা কত শতাংশ থাকে? হেমাটাইট লৌহ আকরিকের মধ্যে লোহা কত শতাংশ পাওয়া যায়? লোহার পরিমাণ সেখানে 70% অর্থাৎ 70% লোহার পরিমাণ রয়েছে হেমাটাইট আকরিকের মধ্যে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে টিটেট 2 এর ক্ষেত্রে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, কল্যাণ, সুনা, সোনালিকা, AGB 2009 এগুলি হলো। তো এই যে নামগুলো হচ্ছে, এগুলো হচ্ছে গমের উচ্চফলনশীল বীজ। আমি পূর্বের ভিডিওতে অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আমি কি করেছিলাম, কয়েকটা ধানের উচ্চফলনশীল বীজের নাম দিয়েছি। আজকে আমি এই ভিডিওতে গমের উচ্চফলনশীল বীজ দিয়েছি। আপনারা যারা যারা পূর্বের ভিডিওটা দেখেননি, অবশ্যই একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে মজবুত করতে সক্ষম হন। তো মনে রাখবেন, কল্যাণ, সুনা, সোনালিকা, HB 2009 এগুলো হচ্ছে গমের উচ্চফলনশীল বীজ। ঠিক আছে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে চা এর বিজ্ঞানসম্মত নাম কি? তো মনে রাখবেন, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট, যদি আসতে পারে। কেমেলিয়া সাইনেন্সিস হচ্ছে চায়ের বিজ্ঞানসম্মত নাম। চায়ের বিজ্ঞানসম্মত নাম কেমেলিয়া সাইনেন্সিস। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্টেলাকটাইট যে প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে সৃষ্ট। তাহলে এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইউনিক একটা কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। বাই চান্স যদি আসে, অবশ্যই আপনারা চুজ করবেন ভৌমজল। স্টেলাকটাইট যে প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হয়, সেটা হচ্ছে ভৌমজল। ভৌমজলের সঙ্গে স্টেলাকটাইটটা জড়িয়ে রয়েছে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে যে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার নাম। অর্থাৎ ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে যে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার নাম হচ্ছে গম। গমের ফসল কিন্তু বা উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে ভারতের সবুজ বিপ্লবের ফলস্বরূপ। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নগ্নিভবন প্রক্রিয়ার প্রথম পর্যায়টির নাম কি? তো মনে রাখবেন, নগ্নিভবন প্রক্রিয়ার প্রথম যে পর্যায়, সেটা হচ্ছে আবহ বিকার। আবহ বিকার হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট অ্যান্সার। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় যে হারে উষ্ণতা কমে তার নাম কি? তো ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় যে হারে উষ্ণতা কমে তার নাম হচ্ছে মানে উচ্চতা কমে তা হলো ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতায় যে হারে উষ্ণতা কমে, সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতাটা কমতে থাকে। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বাধিক উপস্থিত গ্যাসীয় উপাদানটির নাম কি? এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা সবাই জানেন, আর যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। বেশিরভাগই আপনারা জানবেন এই কোয়েশ্চেনের আনসারটা কী হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, এবং বিভিন্ন ধরনের এক্সামে আসে, তাই আমি এখানেও দিয়ে দিলাম। বায়ুমণ্ডলের সর্বাধিক উপস্থিত গ্যাসীয় উপাদানটির নাম হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভূপৃষ্ঠস্থ রাসায়নিক আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটির নাম কি? তো মনে রাখবেন, ভূপৃষ্ঠস্থ রাসায়নিক আবহবিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা রয়েছে, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তো এই ছিল জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।